বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্ট জীবের অনেকের চাইতে বেশি প্রাধান্য দিয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা। তোমাদের সবাইকে জীববিজ্ঞান অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ক্লাসটি জীববিজ্ঞান প্রথম পত্রের এবং এটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সাজানো হয়েছে। আমি আগেই বলেছি যে এটি সেকেন্ড ইয়ারের জন্য রিভিশন ক্লাস, আর ফার্স্ট ইয়ার যারা একাদশ ভর্তি হয়েছ তাদের জন্য এটা প্রথম ক্লাস। তো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটু চিন্তা করে দেখো যে ছবিটা কি হতে পারে। আজকে আমি আলোচ্য বিষয়টা লিখিনি এই জন্য তোমরা আগে চিন্তা করে দেখো, তারপর আমি যখন লিখবো তখন তোমরা তার সঙ্গে মিলিয়ে নেবে। যদি একই হয় তাহলে তোমরা সফল হলে, আর যদি না হয় তাহলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে যে ভুলটা কেন হলো, কারণ এটি তোমাদের এসএসসিতে ছিল। চিন্তা করার সুযোগ দিয়েছি, এখন তোমরা মিলিয়ে নাও। এটি হচ্ছে রাইবোজোম, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রাইবোজোম। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় বিশেষ কোষাঙ্গাণু রাইবোজোম। আজকে ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে, এখানে রাইবোজোমের স্ট্রাকচার অফ রাইবোজোম, মেইন প্রশ্ন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রাইবোজোম, এটা তো জানবেই। সাথে সাথে রিলেটেড যে বিষয়গুলো জানতে পারবে বা যেগুলো তোমার এমসিকিউতে প্রয়োজন হবে, সেটি হচ্ছে 3 জন বিজ্ঞানীর নাম আসবে এখানে, যদিও আরও আছে তবু আমি সিলেক্টিভ কিছু বিজ্ঞানীর নাম করেছি প্রত্যেক বিষয়েই। তো প্যালার্ডে, রবার্টসন এবং ভেদবার, এনাদের সাথে রাইবোজোমের স্ট্রাকচারাল বা ফাংশন এবং তার কমপ্লিট হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে বিজ্ঞানীরা যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের প্রসঙ্গ আসবে। তা আমরা রাইবোজোম, প্রথমে আমরা রাইবোজোমের, আমি আগেই বলেছিলাম যে কোনো একটা বিষয়কে সংজ্ঞায়িত করতে গেলে এখানে প্রথম প্রশ্ন যা হতে পারে সেটি হচ্ছে রাইবোজোম কি, রাইবোজোমের গঠন চিত্রসহ বর্ণনা করো, সেটি আসতে পারে। রাইবোজোমের ফাংশন অর্থাৎ কাজ। তাহলে আমরা রাইবোজোম কাকে বলে এটি গঠন আসলেও লিখতে হবে, ফাংশন আসলেও প্রথমে তোমাকে লিখতে হবে রাইবোজোম কাকে বলে। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলছিলাম যে সংজ্ঞা ফিক্সড কোনো কিছু নয়, এটি হচ্ছে তার উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য দিয়ে তুমি সুন্দরভাবে উপস্থাপন করলে সেটি হবে সংজ্ঞা। তাহলে এখানে রাইবোজোম আমরা আগে জেনে নিই যে রাইবোজোমটা কি। রাইবোজোমটা হচ্ছে একটা বিশেষ ধরনের কোষাঙ্গাণু। এটি কোথায় থাকে? এটি প্রোক্যারিওটিক কোষ বা আদিকোষের ক্ষেত্রে থাকে সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, কিন্তু ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষের ক্ষেত্রে থাকে প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন। আবার বলছি, ইউক্যারিওটিক কোষের সম্ভাব্য যে সমস্ত জায়গায় রাইবোজোম পাওয়া যায় সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় যে জায়গাগুলোতে, সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা বায়ো মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন, অর্থাৎ এদের সবই একই। প্লাজমা মেমব্রেনের গঠন যখন আমরা পড়ব তখন দেখব যে তোমার এর 4টা নাম আছে, 4-5টা নাম আছে। তাহলে যেটাকে কোষঝিল্লি, বাংলাতে কোষঝিল্লিও বলা হয়। আচ্ছা, তাহলে এই প্লাজমা মেমব্রেনটা ওয়েল নন, বায়ো মেমব্রেনও ওয়েল এখন বেশি পরিচিত।
তাহলে এই প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকবে। তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ারের চারপাশে যে পর্দাটা থাকে সে বহিঃঝিল্লির মধ্যে থাকবে, আর থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। তাহলে এই তিনটা জায়গায় থাকে ইউক্যারিওটিক কোষে। আর প্রোক্যারিওটিক কোষে কোথায় থাকে? সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। তাহলে এই বৈশিষ্ট্য, আর তার কাজটা কি? কাজটা হচ্ছে, যদিও কাজ আরও আসবে, তবে প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিসে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এখন আসো যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দিয়ে রাইবোজোমকে সাজিয়ে নিই, কীভাবে উপস্থাপন করা যায়। আমরা বলতে পারি যে ইউক্যারিওটিক কোষের প্লাজমা মেমব্রেন অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিংবা নিউক্লিয়ার মেমব্রেনের এবং প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো গোলাকার অথবা ডিম্বাকার যে কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকেই রাইবোজোম বলে। আমরা তার অবস্থানটা বললাম, আকৃতিটাও বললাম এবং ফাংশনটা বললাম। আমি আবার বলছি যে ইউক্যারিওটিক কোষের বা প্রকৃত কোষের প্লাজমা মেমব্রেন অথবা এন্ডোপ্লাজমিক মেমব্রেন কিংবা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার মেমব্রেন এবং প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো গোলাকার অথবা ডিম্বাকার যে কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকেই বলা হয় রাইবোজোম। ঠিক আছে? আচ্ছা, এখন এই রাইবোজোম আসলে প্রথমে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্যালার্ডে। তিনি এটাকে রাইবোনিউক্লিয়ার প্রোটিন নামকরণ করেছিলেন 1955, অর্থাৎ 1955 সালে তিনি প্রথম এটা আবিষ্কার করেছিলেন এবং নামটা রাইবোজোম দেননি, নামটা দিয়েছিলেন রাইবোনিউক্লিয় প্রোটিন বা রাইবোনিউক্লিয়ার প্রোটিন। আচ্ছা, পরবর্তীতে মাঝখানে অন্য বিজ্ঞানীরাও ছিলেন, তবে সবশেষে রবার্টসন 1958 অর্থাৎ 1958 সালে 3 বছর পর তিনি এটাকে আবার শনাক্ত করলেন এবং একে নাম দিলেন, আরও ডিটেলস আরও ভালোভাবে ব্যাপকভাবে তিনি এটাকে চিহ্নিত করতে পারলেন এবং নাম দিলেন রাইবোজোম। তাহলে না একজন আবিষ্কার করেছেন, আরেকজন নামকরণ করেছেন। ইনিও আবিষ্কারক, তবে যেহেতু প্রথমে আবিষ্কার করেছিলেন প্যালার্ডে, তাহলে নামকরণের ক্ষেত্রে পার্থক্য। তাই নামকরণ কে করেছেন যদি আসে তাহলে রবার্টসনের নাম আসবে, কারণ রাইবোজোম নামকরণটা তিনিই করেছেন। আচ্ছা, তাহলে এই রাইবোজোম, এখন আমরা যাব স্ট্রাকচার অফ রাইবোজোম। এখন তোমরা খাতায় লিখে ফেলো। তাহলে প্রথম লিখেছ রাইবোজোম কাকে বলে, সেটাও তো বললাম, আর কিছুটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম। আর এখন তোমরা লেখো যে রাইবোজোমের গঠন। আচ্ছা, রাইবোজোম গাঠনিকভাবে গোলাকার বা ডিম্বাকার হতে পারে এবং কোন কোন জায়গায় পাওয়া যেতে পারে সেটিও আমরা বললাম। সেটি যদিও গঠনে আসবে না তবুও লিখতে পারো। আচ্ছা, সেটি ইউক্যারিওটিক কোষে প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে দানাদার বস্তু হিসাবে এটি অবস্থান করে। আর অবস্থান করে ব্যাকটেরিয়া এবং অন্য যে আদি কোষ আছে সেগুলোর রাইবোজোমের মধ্যে। এছাড়া স্পেশালি গত দুটো ক্লাসে তোমরা দেখেছ সেটি রাইবোজোম আরও দুটা জায়গায় অবস্থান করে, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই স্মরণ করতে পারছো, যত গত ক্লাসগুলোতে আমি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পড়িয়েছিলাম, সেখানেও রাইবোজোম অবস্থান করে, যদিও সেটা এক্সেপশনাল। হ্যাঁ, রাইবোজোমের মেইন অবস্থানগুলো এগুলো। আচ্ছা, তাহলে এখন এই রাইবোজোমকে গাঠনিক দিক থেকে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করা হয় এবং সেই দুই ভাগ হচ্ছে, আমরা এটা এখন মুছে দিতে পারি। রাইবোজোমের দুটো ভাগ হলো 80S রাইবোজোম এবং 70S রাইবোজোম। 80S রাইবোজোম এবং 70S রাইবোজোম। তার রাইবোজোম গাঠনিকভাবে দুই ধরনের প্রকারও বলতে পারো, 70S এবং 80S রাইবোজোম। আচ্ছা, সব ধরনের রাইবোজোমের দুটো অসম খণ্ডে বিভক্ত। এই দুটো অসম খণ্ডের মধ্যে
একটি ছোট, তোমরা দেখতে পাচ্ছ একটি ছোট খণ্ড, একটি বড় খণ্ড। তাহলে ছোট খণ্ডটি ঠিক বড় খণ্ডের উপরে একটা গম্বুজের মতো অথবা অনেকে বলছেন যে টুপির মতো অবস্থান করে। তাহলে দুটা খণ্ড হচ্ছে অসম আকৃতির, একটি ছোট একটি বড়। ছোট খণ্ডটি বড় খণ্ডের উপরে গম্বুজের মতো অবস্থান করে। এই দুটো খণ্ড উভয় রাইবোজোমের মধ্যে আছে, 70S এবং 80S দুটোর মধ্যে এই দুটো খণ্ডে, সেটা আমরা আর পরে যাচ্ছি কোনটার মধ্যে কোন কোন উপখণ্ড কত। তাহলে এখানে দুটো তোমার উপখণ্ডের মাঝখানে ম্যাগনেসিয়াম আয়ন, mRNA এবং tRNA অবস্থান করে। তাহলে mRNA, tRNA এবং ম্যাগনেসিয়াম আয়ন এই দুটো খণ্ডের মাঝখানে সংযোগস্থলে অবস্থান করে। এই দুটো উপ একক দুটো বা সাব ইউনিট দুটো পরস্পর সংলগ্ন থাকতে পারে অথবা ফাঁক থাকতে পারে, অর্থাৎ মুক্ত থাকতে পারে, কিন্তু সেটি নির্ভর করে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্বের উপরে। ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব যদি বেশি হয় তাহলে তারা পরস্পর থেকে ডিটাচ থাকবে, অর্থাৎ একটু মুক্ত থাকবে, ফাঁক থাকবে। যেমন ধরো আমি যদি এই ধরনের এই কলমটা যদি নিই, তাহলে আমি এখানে আমার দুটো হাত কিন্তু লাগবে না, একটু ফাঁক থাকবে, কারণ এটার জন্য লাগতে পারবে না। কিন্তু যদি এখানে একটা কাগজ নিই, কাগজের মতো পাতলা কিছু নিই, তাহলে কিন্তু লেগে যাবে। সেই জন্য ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব যদি বেশি হয় তাহলে দুটো সাব ইউনিট পরস্পর সংলগ্ন থাকে। কিন্তু যদি ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব যদি বেশি হয় তাহলে দুটো সাব ইউনিট পরস্পর থেকে মুক্ত থাকবে, অর্থাৎ ফাঁক থাকবে। কিন্তু যদি ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব কম হয়, যেমন আমি বলছিলাম যে যদি কাগজ দিই, কাগজ মানে তো কম, পুরুত্বটা কম, তাহলে কম হয়, তাহলে তারা পরস্পর সংলগ্ন থাকে। তার মানে হচ্ছে যে দুটো সাব ইউনিট যুক্ত বা মুক্ত থাকতে পারে, সেটি নির্ভর করে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্বের উপর। ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে রাইবোজোমের দুটো সাব ইউনিট পরস্পর থেকে মুক্ত থাকবে। যদি ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব কম থাকে তাহলে তারা পরস্পর সংলগ্ন বা সংযুক্ত থাকে। এখন আসো যে 80S রাইবোজোমের যে দুটো সাব ইউনিট, সেই দুটো সাব ইউনিট কী কী? সেই দুটো সাব ইউনিট হচ্ছে, একটা হচ্ছে 50S, বা আমরা ছোটোটা উপরে লিখি 30S ছোট উপ এককটি, বড় উপ এককটি হচ্ছে 50S। একইভাবে 80S রাইবোজোমের যে দুটো উপ একক, সেই দুটো উপ একক হচ্ছে 40S এবং 60S। এখন এই এসটা কি? এস হচ্ছে ভেদবার্গ ইউনিট। আমরা শিখন ফলে দেখিয়েছিলাম বিজ্ঞানী ভেদবার্গের নামের প্রথম অক্ষর হচ্ছে এস। এসের উচ্চারণটা উজ্জ্ব থাকবে, তার নামটা হবে, উচ্চারণটা পড়তে হবে ভেদবার্গ, কিন্তু এস দিয়ে শুরু করতে হবে। তাহলে SVEDBERG। তো এখন কোনো বস্তুকে যদি প্রবল বেগে সেন্ট্রিফিউজ করার পর স্থির করে রাখা হয় এবং তখন যে অধক্ষেপটা পড়ে, অধক্ষেপণের যে হার, সেটাকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এখন এই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধক্ষেপণের হার বা অধক্ষেপণ গুণাঙ্ক বলে। তো এই সেডিমেন্টেশন ইফিসিয়েন্ট বলে যখন এটা করে। এখন সেডিমেন্টেশন ইফিসিয়েন্ট হলো মানে অধক্ষেপণের হারটা। এখন এই সেডিমেন্টেশনের প্রথম অক্ষর হচ্ছে এস। আবার ভেদবার্গের তার নামেরও প্রথম এস, VEDBERG, ভেদবার্গ তার নামটা হলো। তাহলে এখানে প্রথম অক্ষর হচ্ছে এস। মেইনলি ভেদবার্গের নামের অনুসারে নামের প্রথম অক্ষর অনুযায়ী এই সাব ইউনিটগুলোকে সবগুলোকে এস দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে 70S রাইবোজোম যে দুটো উপ একক নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে 30S এবং 50S। 80S রাইবোজোম যে দুটো উপ একক নিয়ে গঠিত, সেটি হচ্ছে 40S এবং 60S। তাহলে আমরা যদি এটিকে আমরা যে কোনো একটি ধরতে পারি। আমরা যদি এই রাইবোজোমটাকে যদি 80S ধরি, এটাকে আমরা ধরলাম 80S রাইবোজোম। তাহলে এই 80S রাইবোজোম যদি হয় তাহলে এই উপ এককটা হবে 40S আর এই উপ এককটা হবে 60S। এখানে আবার যোগ করবা না,
এখানে যোগের বিষয় না, এখানে 40 আর 60 যোগ করলে 100 হবে সেটা না, এখানে এটা হচ্ছে ওই যে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে নামকরণটা করা হয়, আর নামটা দেওয়া হয়েছে যে এর উপরে মানে ভেদভাগে নামের সাথে মিল রেখে। তাহলে এই হচ্ছে রাইবোজোম। এখন আসো যে রাইবোজোমের মধ্যে রাসায়নিকভাবে রাইবোজোম কী নিয়ে গঠিত। রাইবোজোমের মধ্যে প্রচুর পরিমাণে ইয়ে থাকে, মানে আরএনএ এবং প্রোটিন থাকে, তবে আরএনএ এবং প্রোটিনের পরিমাণ হচ্ছে 50-50, অর্থাৎ আরএনএ এবং প্রোটিন যদি আমরা অনুপাত হিসাবে লিখি তাহলে সেটা হচ্ছে আরএনএ ইসটু প্রোটিন, এটা হবে অনুপাতটা 1:1, অর্থাৎ 1:1। এটি আবার তোমার এমসিকিউতে আসবে। তাহলে রাইবোজোমের মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রোটিন এবং আরএনএ, এবং অন্য কিছু উপাদান থাকে বিভিন্ন এনজাইম, কিন্তু প্রধান হচ্ছে উপাদান হচ্ছে আরএনএ এবং প্রোটিন। আবার আরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে তোমার 1:1। এছাড়া বিভিন্ন আয়ন থাকে, যেমন ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলো থাকে সেখানে। তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিস, সেখানে হচ্ছে অনেক সময় এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএর মাধ্যমে অনেকগুলো রাইবোজোম পুঁতির মালার মতো সজ্জিত থাকে, একটির সাথে একটি এমআরএনএর মাধ্যমে যুক্ত থাকে। তখন সেখানে যেহেতু একাধিক রাইবোজোম, অনেকগুলো রাইবোজোম, তখন সেটাকে বলা হয় পলিরাইবোজোম অথবা পলিজোম। তাহলে শব্দটা হচ্ছে পলিরাইবোজোম। এই পলিরাইবোজোম এটি একটি কোশ্চেন, পলিরাইবোজোম কাকে বলে। তাহলে পলিরাইবোজোম হচ্ছে যখন মেসেঞ্জার অনেক সময় মেসেঞ্জার আরএনএর মাধ্যমে অনেকগুলো রাইবোজোম পরস্পর সংযুক্ত হয়ে পুঁতির মালার মতো গঠন তৈরি করে, বা তখন সেটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। এটি হচ্ছে আজকে আমাদের রাইবোজোমের স্ট্রাকচার। আমি স্ট্রাকচারটা আবার বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তারপর আমরা ফাংশনে চলে যাব। তাহলে রাইবোজোম হচ্ছে যে গোলাকার অথবা ডিম্বাকার হতে পারে, এবং রাইবোজোম মূলত দুই ধরনের হয়ে থাকে গাঠনিক দিক থেকে, 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম। প্রত্যেকটা রাইবোজোমই আবার দুটি করে উপ একক নিয়ে গঠিত, অর্থাৎ তারা অসম খণ্ডে বিভক্ত। এই অসম খণ্ডগুলোকে বলা হয় সাব ইউনিট। তাহলে এই প্রত্যেকটা 70S রাইবোজোম দুটা সাব ইউনিট নিয়ে গঠিত, সেটি হচ্ছে 30S এবং 50S। আর 80S রাইবোজোম দুটা সাব ইউনিট নিয়ে গঠিত, সেটি হচ্ছে 40S এবং 60S। আচ্ছা, রাইবোজোম যাই হোক না কেন, আমরা যে ছবিটা এঁকেছি আমরা ধরে নিচ্ছি এটি 80S রাইবোজোম। তাহলে ছোট উপ এককটি হচ্ছে 40S, বড় উপ একক বা সাব ইউনিটটা হচ্ছে 60S। তাহলে এই উপ এককগুলো পরস্পর সংলগ্ন থাকতে পারে অথবা মুক্ত থাকতে পারে। ছোট উপ এককটি বড় উপ এককের উপরে গম্বুজের মতো অবস্থান করে, এবং এই গম্বুজের অনেকে বলে থাকেন যে অনেকটা টুপির মতো অবস্থান করে, তো আমরা গম্বুজটাই ব্যবহার করি, অসুবিধা নেই। তাহলে এখন মনে করো দুটার মধ্যে পরস্পর সংযুক্ত থাকতে পারে অথবা মুক্ত থাকতে পারে, কিন্তু এই সংযুক্ত থাকা বা মুক্ত থাকাটা নির্ভর করে রাইবোজোমের দুটো উপ এককের মাঝখানে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্বের উপর। যদি ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব কম থাকে তাহলে দুটো উপ একক পরস্পর সংযুক্ত থাকে, আর যদি ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব বেশি হয় তখন দুটো উপ একক পরস্পর থেকে দূরে থাকে, অর্থাৎ ফাঁক থাকে। এছাড়া দুটো উপ এককের মাঝখানে থাকে এমআরএনএ এবং টিআরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ বার্তাবহ আরএনএ এবং ট্রান্সফার আরএনএ, যেটাকে সংক্ষেপে টিআরএনএ বলা হয়। তাহলে রাসায়নিকভাবে এখানে থাকে বিভিন্ন ধরনের আয়ন, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, তারপরে থাকে তোমার প্রোটিন এবং আরএনএ। প্রোটিন এবং আরএনএ হচ্ছে তার মূল উপাদান, এবং এই প্রোটিন আরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ 1:1। এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে এখানে তোমার এছাড়া আমরা যেটা বলছিলাম যে পলিরাইবোজোম, অর্থাৎ এখানে আরেকটা জিনিস হচ্ছে এস নামটা আসছে কোত্থেকে। এস নামটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, যেটি আবিষ্কার করেছিলেন
বিজ্ঞানী ভেদবাগের নামের প্রথম অক্ষরটা হচ্ছে এস এবং তার নামের প্রথম অক্ষর দিয়ে এটিকে নামকরণ করা হয় 80S70S। তারপর আসছে পলিরাইবোজোম, যে অনেক সময় অনেকগুলো রাইবোজোম মেসেঞ্জার আরএনএ দ্বারা এমনভাবে যুক্ত হয় যে যা দেখলে অনেকটা শৃঙ্খলের মতো দেখায় অথবা অনেক সময় পুঁতির মালার মতো দেখায়। তো এই শৃঙ্খল বা শিকল যেটি তৈরি হয় এটাকে বলা হয় পলিরাইবোজোম অথবা পলিজোম। তাহলে এই হচ্ছে রাইবোজোমের গঠন। এখন আমরা চলে যাচ্ছি কাজে। কাজ কি? তাহলে একটু তোমার প্রশ্নটা লিখে ফেলো। রাইবোজোমের কাজ আমরা আজকে কি কি আলোচনা করলাম? প্রথমে আলোচনা করেছি যে রাইবোজোম কাকে বলে, তার সাথে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেছি। এখন আমরা ব্যাখ্যা করেছি রাইবোজোমের গঠন। সেক্ষেত্রে এই চিত্রটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং পলিরাইবোজোমের চিত্রটাও দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয়। তাহলে আমরা আলোচনা করেছি স্ট্রাকচার অফ রাইবোজোম অর্থাৎ রাইবোজোমের গঠন। এখন আমরা আলোচনা করব রাইবোজোমের কাজ। রাইবোজোম যে কাজগুলো করে আমরা যদি প্রথমেই বলি, 1 নাম্বার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তাহলে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে বলেই রাইবোজোমকে প্রত্যক্ষ ভূমিকা পালন করে প্রোটিন সংশ্লেষণে, সেজন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটি একটি কোশ্চেন, এটাও লিখবে পরে যে রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে, আর সেজন্য এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে আমরা আবার বলছি যে কাজটা হলো, প্রথম কাজ হলো যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে। 2 নম্বর কাজ হচ্ছে স্নেহ বিপাকে সাহায্য করে। 3 নম্বর কাজ হলো সাইটোক্রোম গঠনে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে। আমি আবার বলছি এটি, যে পলিপেপটাইড চেইনকে বা শৃঙ্খলকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে যে প্রোটিন পরিপাককারী উৎসেচক যেগুলো, সেগুলোকে প্রোটিওলাইটিক এনজাইম বলে। তাহলে আমি আবার কাজগুলো বলছি। 1 নম্বর হলো প্রোটিন সংশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে। 2 হচ্ছে স্নেহ বিপাকে সাহায্য করে। 3 হলো সাইটোক্রোম গঠনে সাহায্য করে। 4 হলো যে পলিপেপটাইড চেইনকে তোমার প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে। আরও একটা কাজ আছে, 5 নম্বরে বলে লিখতে পারো যে এমআরএনএকে মানে মেসেঞ্জার আরএনএকে তোমার নিউক্লিয়েস এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। তাহলে এই হচ্ছে রাইবোজোমের কাজ। আর আরেকটা প্রশ্ন তোমরা লেখো যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলার কারণ হচ্ছে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিসে মুখ্য ভূমিকা পালন করে, আর সে কারণেই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। এখন আমি তোমাদের বাড়ির কাছে দেব। উদ্দীপক এটাই হচ্ছে উদ্দীপক। তাহলে আমরা এখানে লিখছি হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে ক প্রশ্ন হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? খ পলিরাইবোজোম বলতে কি বোঝায়?
গ, এটাকে নাম দিলাম এ। এর চিহ্নিত চিত্র এবং কাজ লিখো। ঘ, ঘ হবে উদ্দীপকের উদ্দীপকে এর গঠন ব্যাখ্যা করো। তোমরা এর উত্তর তৈরি করে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। তোমরা এখনো সবাই সংযুক্ত হওনি, কিন্তু এটি কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা খুব তাড়াতাড়ি সংযুক্ত হয়ে নাও এবং অংশগ্রহণ করো। তাহলে তোমরা ঠিক এখানে আমি একটা পূর্ণাঙ্গ কোশ্চেন 10 নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। তাহলে এই প্রশ্নটা উত্তরটা রেডি করবে। আজকের ক্লাস থেকে সবই পেয়ে যাচ্ছ তুমি। তুমি সাজিয়ে এটা লিখে মেসেঞ্জার গ্রুপে এটা পাঠিয়ে দেবে। আচ্ছা, তাহলে আজকের আমি আবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসের এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।